সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্য। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খান, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব সুভাষ সিংহ রায়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করাই ছিল মোসাদের এজেন্ট সাফাদির উদ্দেশ্য। অপপ্রচারে আসলাম চৌধুরীর সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। তনু হত্যার ঘটনায় ডিএনএ টেস্টে ধর্ষণের আলামত পাওয়ার পর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের। আইনমন্ত্রী বললেন, প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার। কানে ধরে উঠবোস করানোর পর এবার বরখাস্ত করা হলো নারায়ণগঞ্জের স্কুল শিক্ষককে। দেখানো হলো ধর্ম নিয়ে কটূক্তি সহ 4টি কারণ। অভিযোগ বানোয়াট বলে দাবি। অধ্যাপক রেজাউল করিম হত্যায় অংশ নেয় 4 জেএমবি। ব্রিফিংয়ে রাজশাহী পুলিশ কমিশনার। বিচারের দাবিতে চলমান আন্দোলন, 3 মন্ত্রীর আশ্বাসে স্থগিত। এবং রাজশাহীতে অর্থের বিনিময়ে জেএমবি সদস্যদের আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়নের অভিযোগ। প্রমাণ মিলল ভিডিও ফুটেজ ও সরেজমিন তদন্তে। এরপরও অস্বীকার সংসদ সদস্যের। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের শেষ শিরোনাম যেটি ছিল, শেষ শিরোনামটি নিয়ে আজকে আমাদের এই সম্পাদকীয় শিরোনাম যে ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্য। রাজশাহীর বিষয়টি নিয়ে আজকে আমরা রিপোর্ট করেছি। সেখানে কিভাবে টাকা নিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে, এমনকি ছবিতে দেখা গেছে যে যারা একসময় বাংলা ভাইয়ের সাথে মিটিং করেছে তারা মনোনয়ন পেয়েছে। আমরা সেই রিপোর্টটি আগে একটু দেখে নিই, তারপর আমরা আলোচনা শুরু করব। আমরা রিপোর্টটি দেখব। 2004 সালে জেএমবির আতুরঘর হিসেবে পরিচিত ছিল রাজশাহীর বাগমারা। সর্বহারা দমনের নামে ওই সময় বাংলা ভাই ও তার সহযোগীরা অনেক সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে। এবারের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আইন উদ্দিন, আলমগীর সরকার, আকবর আলী ও আলতাফ মোল্লা বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। সংগৃহীত একটি ভিডিও ফুটেজে তাদের একসাথে বৈঠক করতে দেখা গেছে। তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের অভিযোগ, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে অর্থ ও জমিজমা লিখে নিয়ে জেএমবি সদস্যদের পক্ষে কাজ করেছেন স্থানীয় সংসদ সদস্য। জেএমবি গোয়ালকান্দিতে সালাম মুন্সি নামক এক ব্যক্তিকে আমি চিনি। সে আসলে জেএমবি করতো, তার বাড়িতে বাংলা ভাইয়ের ক্যাম্প ছিল। সে আওয়ামী লীগের একজন প্রার্থী। যারা জেএমবি করতো পূর্বে আমরা জানি বা জনগণ জানে, তাদেরকে আজ প্রার্থিতা দেওয়া হয়েছে। বাগমারাতে 16টা ইউনিয়নে এরকম নমিনেশন বাণিজ্য হয়েছে। তবে প্রাণ ভয়ে বৈঠকে যাবার কথা স্বীকার করলেও এদের কেউ কেউ বিষয়টি অস্বীকারও করেছেন। বলছে জাহাঙ্গীর সাহেবের বাসায় মিটিং করতে হবে, না গেলে আপনার অসুবিধা হবে। তখন আমরা জাহাঙ্গীর ভয়ে জাহাঙ্গীরের বাসায় গিয়েছি। অভিযোগটি আনা হয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি কখনো এই রাষ্ট্রদ্রোহী এবং নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সঙ্গে নিজেকে কখনো সম্পৃক্ত করিনি। আমি তো নিজেই জানি যে আমি সেখানে ছিলাম কি ছিলাম না। আমি ব্যবসায়ী, আমি রাজনীতি করি না। এদিকে স্থানীয় সংসদ সদস্য অর্থের বিনিময়ে মনোনয়ন দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও ঋণ পরিশোধের কারণে জমি বিক্রির কথা স্বীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থী। কেউ যদি বলে স্বজন প্রীতি করে আমার আত্মীয় স্বজন বা আমার পার্সোনাল লোককে দিছে, এটা মিথ্যা বিভ্রান্তিকর খবর। এই ঋণ পরিশোধ করার জন্য আমি জমিটা বিক্রি করেছি। আমি কোনো নমিনেশনের ক্ষেত্রে জমি বিক্রি করি না। 7 মে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন মারা যায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বাগমারা, রাজশাহী। আমরা রিপোর্টটি দেখলাম। রিপোর্টটির আরেকটু ডিটেলে যাব যে আমাদের রাজশাহী অফিসে আছেন, যে সেখানে আমরা যেখানে বাগমারার কথা বলছিলাম সেখানের একটি ইউনিয়ন, গণিপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি জনাব হারুনুর রশিদ সেখানে আছেন।
উনি তৃণমূল থেকে তৃণমূলের কথা আমরা জানি, তৃণমূলের ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দেওয়ার কথা বলা হলেও সেখানে তৃণমূলের ভোটটা কিভাবে হয়েছে এবং সেই ভোট কিভাবে সরিয়ে দিয়ে স্থানীয় এমপিদের অথবা কোনো কোনো ক্ষেত্রে মন্ত্রীদের পছন্দ মতে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই বিষয়টি আমরা একটু শুনে আসবো জনাব হারুনুর রশিদ। জনাব হারুনুর রশিদ, আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, আমাদের এখানে তৃণমূলের কোনো মতামত নেওয়া হয় নাই। তৃণমূলের কোনো মতামত না নিয়ে মন গড়াভাবে এমপি মহোদয় একজনকে মনোনয়ন দিয়েছেন, যিনি আদৌ আওয়ামী লীগ করেন না বা সে আওয়ামী লীগের কোনো সদস্যও না, অথচ বিপুল অর্থের বিনিময়ে তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। এটা আমাদের বিশ্বাস, যদি তৃণমূল থেকে মতামতের ভিত্তিতে যদি নেওয়া হতো তাহলে আমি মনোনয়ন পেতাম, যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা। আমি তিনবারের নির্বাচিত চেয়ারম্যান এবং তিনবারের নির্বাচিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ধন্যবাদ আপনাকে। এই যে আমরা একটা শুনলাম, এটা হচ্ছে একটা ইউনিয়ন। অভিযোগ পাওয়া যাচ্ছে যে 15টি ইউনিয়ন থেকে এই অবস্থা করেছে। আজকে আমরা রাজশাহীর কথা বললাম। ডক্টর তোফায়েল আহমেদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা যখন আমাদের এখানেই আমরা আলোচনা করেছিলাম আগে, যে যখন দলীয় ভিত্তিতে দলীয় প্রতীকে নির্বাচনের কথা হলো, আপনি বলেছিলেন এটার ভালো দিকও আছে, আবার যেই অর্থে করা হচ্ছে সেটা যদি করা হয় এটার ভালো দিকও আছে, তো আবার অপপ্রয়োগ হলে বিপদও আছে। তো আমরা এখন কি দেখছি, আপনার মূল্যায়নটা দিয়ে শুরু করতে। ধন্যবাদ। প্রথমত বিষয়টা অনেকভাবে আলোচিত হচ্ছে। মনোনয়ন বাণিজ্য এই শব্দটা নতুন একটা অভিধায় যুক্ত হয়েছে আমাদের রাজনীতি এবং নির্বাচনের সাথে। তো একসময় বাঙালির ব্যবসা বিমুখতার বদনাম ছিল, বাঙালি ব্যবসা বিমুখ। এখন বাঙালি সব কিছুতেই ব্যবসা করে, এবং রাজনীতির মধ্যে রাজনীতিটাও একটা মোটামুটি ব্যবসা বা লক্ষ্যের প্রভাব এত প্রবল হয়ে পড়েছে। রাজনীতিতে বিভিন্নমুখী ব্যবসা সৃষ্টি হয়েছে, রাজনীতিটাই এখন ব্যবসার অনেক পুঁজি অনেক ক্ষেত্রে হয়েছে। এই জন্য এই সুযোগটাতে এই মনোনয়নটা একটা ডিস্টর্টেড, একটা বিকৃত রূপ আমরা দেখতে পেলাম এই ইউপি নির্বাচনের এই ক্ষেত্রে। কারণ আমরা ইতিবাচক বলেছিলাম, এটা এখনও ইতিবাচক বলি এটা, কারণ স্থানীয় নির্বাচন দলীয় ভিত্তিতে মনোনয়নের প্রথাটা যদি চালু হয় এবং দলগুলো যদি এটাকে সত্যিকারভাবে অন করে, তাহলে কিন্তু স্থানীয় পর্যায়ে দল সুগঠনে এটার একটা ইতিবাচক মজবুত হওয়ার কথা। কারণ গণতান্ত্রিকভাবে দলটা সুগঠিত হওয়ার কথা, এখন ভালো নেতৃত্বের সামনে আসার কথা। কিন্তু এটার ওই প্রয়োগটাকে উপপ্রয়োগ করে এটা উল্টা ফল হয়ে গেছে। এখানে যারা দেখালেন তাতে তো এটা একটা ভয়াবহ রূপ আসছে। শুধুমাত্র টাকা নিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে, এটা আওয়ামী লীগের ভিতরেও নাই, এবং কাদেরকে দিচ্ছে জেএমবি সদস্য। আমরা দেখি যে আজকেই রাজশাহীর পুলিশ কমিশনার বলছে যে অধ্যাপক হত্যায় 4 জেএমবি সদস্য জড়িত। আবার আজকেই আমরা রিপোর্ট করছি যে টাকা নিয়ে জেএমবি সদস্যদের মনোনয়ন দেওয়া হচ্ছে। এটা তো শুধু পার্টির ভিতরেও নাই, এটা মানে টাকা নিয়ে আবার যেভাবে হোক, স্বজনপ্রীতি হোক, পার্টির ভিতরে তো থাকবে নমিনেশন। এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, পার্টির বাইরে চলে গেছে। তার মানে এটা পার্টিতে যে ইতিবাচক অবদান রাখার যে বিষয়টা, এটা তো আসলে সিস্টেমের দোষ না, এটা হচ্ছে যারা সিস্টেমটাকে কন্ট্রোল করছে, যারা গেট কিপার হিসেবে ওখানে দাঁড়িয়ে আছেন, কাজটা করছেন, তারাই করছেন। কিন্তু আলটিমেটলি মনোনয়নটা তো সাইন করবেন পার্টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু মাঠে কাজটা করছেন কে? এই বিষয়টা পার্টি, এটা এতগুলো ইলেকশন হয়ে গেল, এই আজকে শেষ পর্যায়ে এসে আমরা এটা আলোচনা করছি, পার্টি কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়ে এটা কিন্তু মূল্যায়ন করলো না কেন? আমি এটা একটু আশ্চর্য হচ্ছি। হ্যাঁ, আমরা প্রতিটি পর্যায়ে আমরা আলোচনা করছি, এবং আমরা এটা নিয়ে মনোনয়ন বাণিজ্য নিয়ে আরো এখানে আলোচনা করেছি। আজকে রাজশাহীর বিষয়টি এসছে, রাজশাহীর বিষয়টি নিয়ে আবার আলোচনা করছি। কিন্তু এই বিষয়টি একেবারে এখন অনেকটা প্রকাশ্য হয়ে গেছে, পার্টির থেকে অনেকটা হাল ছেড়ে দেওয়ার অবস্থা দাঁড়িয়েছে। আপনি কি বলবেন? না, এটা তো পার্টির মুখপাত্র। আপনি সর্বশেষ যে সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনারই মিনিস্ট্রি ছিল এলজিআরডি, আপনি সেখানে এটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। আমরা দেখি যে এই খবরটা তো নতুন নয়, পুরানো খবর। কেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয়েকটা পর্যায়ে, পঞ্চম পর্যায় পর্যন্ত বোধহয় হয়ে গেছে, চতুর্থ পর্যায় পর্যন্ত, পঞ্চমের জন্য আমরা অপেক্ষা করছি। তো এটা কিন্তু পুরানো খবর, এবং মনোনয়ন বাণিজ্য হচ্ছে, এবং মনোনয়ন বাণিজ্য শব্দটা নতুন না।
মনোনয়ন বাণিজ্য শব্দটার সাথে আমরা পরিচিত, কেননা এর আগে তো বলা হতো এত যে ব্যাপকভাবে কখনো এর শোনা আগে যায়নি। বলা হতো যে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের বাণিজ্য হয়েছে। এবং এই যে আমরা যদি একটু অতীতের দিকে যাই, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালে যে সহিংসতা ঘটেছিল এবং বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে রাজনীতি শুরু করা হয়েছিল, সেখানে তো কোনো রাজনীতিবিদ ছিলেন না। তো রাজনীতিতে এই বাণিজ্য লক্ষ্মী জিনিসটা চালু করা হলো এবং বাছাই করা হলো যে কারা মুক্তিযুদ্ধ বিরোধী, কারা কাদের টাকা পয়সা আছে, কাদের পেশি শক্তি আছে, তাদেরকে দিয়ে রাজনীতি করাতে হবে। এবং ওই যে রেস একটা শুরু হয়ে গেল, এই জন্য যারা ত্যাগী রাজনীতিক ছিলেন এবং যাদের দল নিয়ে যারা গর্ব করতেন, যাদের তৃণমূল পর্যায়ে সামর্থ্য ছিল, তারাও এক পর্যায়ে দেখা গেল যে না, আমাকে ওই দলের অমুক ক্যান্ডিডেটকে, যে ক্যান্ডিডেটের টাকা আছে, পেশি শক্তি আছে, অনেক কিছু আছে, সেটাকে মোকাবিলা করার জন্য আমারও এমন একটা ক্যান্ডিডেট দরকার যার টাকা আছে, যিনি টাকা খরচ করতে পারবেন এবং পেশি শক্তি আছে, তিনি এই ক্যান্ডিডেটকে পরাজিত করবেন। এটা কিন্তু একটা আমরা একটা ভিসিয়াস সার্কেলের মধ্যে পড়ে গিয়েছিলাম এবং ওখান থেকে আমরা বের হতে পারিনি। এই বের হতে না পারার মধ্যে আমরা তৃণমূল পর্যায়ে একটা মার্কা দিয়ে দলীয় প্রতীকে আমরা নির্বাচন চালু করলাম। এবং যেটা তো ভাই সাহেব বলছেন, আমি পুরোপুরি সমর্থন করি, কারণ দলীয় প্রতীকে নির্বাচনে কোনো অসুবিধা নাই। অসুবিধা হলো যে আপনি প্রতীক যদি বিক্রি করেন, কেনা বেচা করেন, এমপি সাহেব যদি প্রতীক বিক্রি করে দেয় এবং এই প্রতীকটা জেএমপির কাছে বিক্রি করে দেওয়া, এটা কিন্তু একটা ভয়াবহ অবস্থা। এবং তৃণমূল পর্যায়ে এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হলে এটা রাজনৈতিক দলগুলোর জন্য কঠিন সময় সামনে। তারা এমন পর্যায়ে চলে যাচ্ছেন, এমন অবস্থা ক্রিয়েট করতেছেন যে অবস্থা থেকে তারা নিজেরা বেরিয়ে আসতে পারবেন না। ওই সিন্দাবাদের ভূতের মতো, যে আপনি তাকে ব্যবহার করতেছেন, এরপরে দেখা যাবে সেই ভূতই আপনার ঘাড়ের উপর চেপে বসছে এবং পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। এবং এই যে রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর যে দৈন্যদশা এবং দেউলিয়াপনা, এটা কিন্তু সেটার প্রমাণ। এখন আপনার লোককে তৃণমূল পর্যায়ে, তৃণমূল নিয়ে আমরা অনেক কথা বলি, তৃণমূলে কোনো রাজনীতি আছে কিনা এটা সুভাষ ভালো বলতে পারে, কারণ উনি রাজনীতির সাথে আছেন। তৃণমূলে কি রাজনীতি আছে, এটা তো তার প্রমাণ যে তৃণমূলে কোনো রাজনীতি নাই। একজন নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বক্তব্য শুনলাম, পরপর তিনবার নির্বাচিত, মানে হচ্ছে উনি বিএনপি পিরিয়ডে নির্বাচিত, তাই না? বিরোধী দল থাকার সময়, এবং উনি আওয়ামী লীগের সভাপতি, উনি একজন মুক্তিযোদ্ধা। উনি মনোনয়ন প্ল্যান না, মনোনয়ন প্ল্যান জেএমবি। এবং আপনি যেটা একটু আগে বললেন যে জেএমবির 4 জন সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেজাউল করিম হত্যার সাথে যুক্ত, এবং সেইখানেই মনোনয়ন বিক্রি হচ্ছে জেএমবির কাছে। এবং আমরা এখানে কেন্দ্র থেকে অবদুল কাদের সাহেব যতদূর আমার মনে পড়ে বলেছিলেন এটা ইনকোয়ারি করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। 1 মাস আগে বলেছিলেন, এটা 1 মাস আগে বলেছিলেন, এখন 1 মাস হবে, 2 দিন পরে ইলেকশন। তাহলে এটার কি ব্যবস্থা? গত মাসের 19 তারিখ বা 18 তারিখ এটা বলেছিলেন, একটা কথা বলেছিলেন, কিন্তু কথার কথা। তাহলে এই কথার কথা যদি হয়, তাহলে আমরা কোথায় দেখছি? তাই আমরা কোথায় যাব? জি, আমরা একটু জনাব সুভাষ সিংহ রায়, আপনি তো আওয়ামী লীগের রাজনীতির সাথে কিছুটা হলেও জড়িত, আপনি রাজনীতির বিশ্লেষণও করেন, আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? যেই জিনিসটা আসার আমরা সবচেয়ে বেশি আশা করেছিলাম ক্ষমতাসীন দলের কাছ থেকে, কিন্তু এটা নিশ্চিত করা যায়নি কেন? আপনাকে ধন্যবাদ। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদের একটি বাক্য আমি উৎকলন করছি। তিনি বলেছেন রাজনীতির বহুমুখী ব্যবসা। আমি যাবার একটু অন্যভাবে একই অর্থে ব্যবহার করি, বহুমুখী ব্যবসা রাজনীতিকরণ, দুটোই কিন্তু সমার্থক। এবং আমি বেশ কয়েকটি টেলিভিশনের টক শোতে আমি জেএমবির নাম দিয়েছিলাম জামাতের মধ্যে বিএনপি, জেএমবি। এখন দেখছি যে জেএমএও আছে, জামাতের মধ্যে আওয়ামী লীগ। তো এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু রাজনীতির যে দর্শন, বিশেষ করে আওয়ামী লীগের, কারণ আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকে তার যে সংগ্রামী ঐতিহ্য, তার যে ত্যাগ তিতিক্ষা, এটাকে কখনো কিন্তু সে বিচ্যুত হয়নি। আজকে 17ই মে 1981 সালে 35 বছর আগে আজকের প্রধানমন্ত্রী দেশে ফিরে আসেন। তিনি এসেই বলেছিলেন যে আমি বঙ্গবন্ধুর অসমাপ্ত যে কাজ, সেই কাজ সম্পন্ন করার জন্য আমি ঝুঁকি নিয়ে হলো দেশে ফিরেছি। তিনি যে আজকের রাজনীতির যে অবস্থান তৈরি করেছেন, সারা পৃথিবীতে তাকে ধন্যবাদ দিচ্ছে, সমাদর দিচ্ছে। উনি দেশে ফেরার পর বারবার ওনার উপরে যারা হামলা করে ওনার প্রাণনাশের চেষ্টা করেছে, তাদেরকে আজকে মনোনয়ন দেয়া হচ্ছে। এবং রাজশাহীতে আপনার সাথে আমি আর একটু যোগ করি, এই যে আপনি দেখবেন সর্বশেষ 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের নামে যে সামরিক শাসন জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, মূল টার্গেট ছিল শেখ হাসিনা। এবং আপনার মনে পড়বে
এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অন্যায় আচরণ, সেই আচরণের কিন্তু গর্জে উঠেছিল কিন্তু তৃণমূল আওয়ামী লীগ। যদি ওই অর্থে বলি, গ্রামে গঞ্জের আওয়ামী লীগ কিন্তু কেঁপে উঠেছিল এবং কাঁপিয়ে দিয়েছিল। এবং আপনার মনে আছে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা বর্ধিত সভা হয়েছিল, জেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং জাতীয় পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। তারা এক বাক্যে গর্জে উঠে বলেছিলেন, কেন্দ্রীয় নেতারা যদি এর সঙ্গে আপোষ করে আমরা একমাত্র শেখ হাসিনাকে মানি, আর কাউকে মানি না। এই যে ব্যাপারটি, এটা কিন্তু আমাদের কিন্তু ভাবায়, এবং ভাবায় কারণে সেই চেতনা কোথায় এখন? এই যে ভাবাই বলে কিন্তু আমি যে কথাগুলো আপনারা আলোচনা করছেন এবং যে আশঙ্কার কথা বলছেন, এবং সেই সুধীন্দ্রনাথ দত্তের একটা কবিতা আছে না, উট পাখি, যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। আমাদের যদি রাজনৈতিক দল, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কথা বলছেন আবু আলম শহীদ খান সাহেব, আমি রাজনৈতিক দলগুলো না, আমি রাজনৈতিক দল মানে একটি রাজনৈতিক দলকেই বুঝি, সেটা আওয়ামী লীগ, যেটা বাংলাদেশের চিন্তা চেতনা আদর্শ সেটাকে ধারণ করার জন্য লড়াই করেছে জন্মলগ্ন থেকে, এবং বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেকে এই লড়াইটা করে এসেছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটি গভীর চক্রান্ত, যেই তৃণমূল এর মানুষরা, গ্রামে গঞ্জের মেঠো মানুষরা আওয়ামী লীগকে এত কষ্ট করার পরও ধরে রেখেছিল, সেটার সাথে একটি যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব এটা উপলব্ধি করতে পারছে না। সেটা আমি ওই অর্থে বলতে পারবো না। আমি যেটা বলি, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে গভীর চক্রান্ত, শেখ হাসিনাকে এই তৃণমূল কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য কোনো একটা উৎপেতে থাকা ষড়যন্ত্র এখানে কে আছে। তা না হলে এইভাবে কিন্তু হওয়ার কথা না। আরেকটা কথা আমি মানি, যে যেভাবে প্রচার মাধ্যমে আসে সেটা সত্য যাচাইয়েরও একটা ব্যাপার আছে। আমরা কিছু একটু এই জন্যই আমি কিছু বঞ্চিত হলেও আমরা যখন ছবি দেখানোর সুযোগ পেলাম, পুরনো কিছু ছবি ছিল, সেই ছবি দেখানোর সুযোগ পেলাম, সেই ছবি দিয়ে আমরা দেখালাম যে বাংলা ভাইয়ের সাথে মিটিং করছে যেই লোক, তাদের মধ্যে এই ছবিতে আছে এরকম কমপক্ষে 3 জন লোক মনোনয়ন পেয়েছে বাগমারার 15টি ইউনিয়নে। তারা স্বীকার করেছে। জি, এই যে মানে আজকের যত বাংলাদেশের যা কিছু অরাজকতা, ষড়যন্ত্র, যা কিছু হত্যাকাণ্ড, আমি মনে প্রাণে বিশ্বাস করি, অনেক পণ্ডিতজনদের সাথে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এর মূল টার্গেট কিন্তু শেখ হাসিনা। জি, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা দর্শকের টেলিফোনটি নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম নাজিমউদ্দিন সুজন, আমি চট্টগ্রাম আনোয়ারা থেকে বলছি। জি বলেন। 9 নং পরিকরা ইউনিয়ন, যার পিতা 176 জনকে হত্যা করেছে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। তার সন্তান মামুনুর রশিদ আশরাফকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন কোন রাজাকারের সন্তান নমিনেশন পাবে না। রাজাকারের সন্তান কিভাবে নমিনেশন পেল সেটাই আজকে আমি অতিথি জনাব ডক্টর আব্দুর রাজ্জাকের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আপনি ডক্টর তোফায়েল আহমেদের কথা বলছেন। যাই হোক, জিনিসটা হচ্ছে যে আমরা যদি এইভাবে টেলিফোন খুলে দিই এবং প্রত্যেকটা ইউনিয়নের সাথে যোগাযোগ করি, প্রায় প্রত্যেক জায়গা থেকে একই ধরনের কমেন্ট আসবে। এই বিষয়ে আমরা নিশ্চিত করি। আমি 30 সেকেন্ডে একটা কথা বলি, যে বাংলাদেশের রাজনীতির যে মানে ব্যাকরণটি ছিল, সেই ব্যাকরণটি কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর পরে ভেঙে দেওয়া হয়েছে। কেন, বঙ্গবন্ধুর সময় রাজনীতি করতেন কারা? সৈয়দ নজরুল ইসলাম ময়মনসিংহ থেকে এসেছিলেন, রাজনীতি করতেন কামরুজ্জামান। এই রাজনৈতিক ব্যাকরণের পরিবর্তন করার জন্যই তৃণমূলে দলীয় প্রতীকে দলীয় মনোনয়নে নির্বাচন করার কথা শুরু হয়েছিল, এবং আমাদের ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বারবার বলেছিলেন উনি ব্রিটেনে দলীয় মনোনয়ন ভারতে হয়, আমাদের এখানে হতে বাধা কোথায়। তার এই কথাকে অনেকেই নিয়েছিল, হ্যাঁ ভালোভাবে তৃণমূলের দল ভালো হবে, দল শক্তিশালী হবে, রাজনীতি শক্তিশালী হবে, শক্তিশালী হওয়া মানে অনেক কিছুই পজিটিভ। তো সেই জিনিসটা ব্যাকরণ তো চেঞ্জ হলো না। আমাদের দেশে যেটা একটু শহীদ সাহেব বলেছেন, অরাজনৈতিক শব্দটা ব্যবহার করে সামরিক শাসকরা সবসময় এটাকে রাজনৈতিক দল থেকে দূরে রাখতেন, কারণ তারাই এটাকে নিয়ে পরবর্তী সময়ে দল গঠন করতেন। লোকাল গভর্নমেন্টকে অরাজনৈতিক নামে এটা নির্বাচন করার পরে তারা দল গঠন করতে যেতেন। এটা একই প্রক্রিয়া আপনি দেখবেন আইয়ুব খান থেকে শুরু করে জিয়া রহমান থেকে শুরু করে এরশাদ পর্যন্ত এরকম দল গঠনটা পরে হয়েছে, আগে স্থানীয় নির্বাচনটা হতো। তো এখন এই দেশে সুষ্ঠু রাজনীতি দলগুলোকে সুশৃঙ্খল করার জন্য, গণতান্ত্রিক করার জন্য এটা একটা উপায় হিসেবে ব্যবহার হতে পারত। এটা ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে সিপিআইএম যে 30 বছর 35 বছর ক্ষমতায় ছিল, তারা এটা দেখিয়েছে যে গ্রাসরুট লেভেলে পার্টি গঠন করা, পার্টি বিল্ডিং,
পার্টি বিল্ডিং এবং নেশন বিল্ডিং কিন্তু আলাদা কাজ না। যদি সত্যিকার অর্থে রাজনীতিকে ইতিবাচক রূপ দিতে চাই তাহলে পার্টি বিল্ডিং এরও প্রয়োজন আছে। পার্টি বিল্ডিংটা শুধু একটা দলের ন্যারো দৃষ্টিভঙ্গি দেখলে হবে না। পার্টি বিল্ডিংটা পলিটিক্সের একটা ইতিবাচক দিকে পলিটিক্সকে নেওয়ার জন্য দরকার আছে। সেজন্য এটি হতে পারত একটা ইতিবাচকতা শুরুর একটা প্রথম প্রাথমিক পদক্ষেপ, যে আমরা গ্রাসরুটের নির্বাচনের মাধ্যমে আগে আমার দলের নেতৃত্ব ঠিক করব। সেদের দলের নেতৃত্বে ওই এলাকার সবচেয়ে জনপ্রিয় লোক, ওই এলাকার সবচেয়ে ভালো মানুষ, এগুলোকে সামনে এগিয়ে দিতে পারবে নেতৃত্বে। এটি ছিল মূলত এই জাতীয় মনোনয়নের প্রত্যাশা। কিন্তু এটা প্রথমেই ধূলিসাৎ হয়ে গেল এভাবে। আমরা শুধু মনোনয়ন পর্যন্ত করলেই এটা কিন্তু হচ্ছে না, এটা টোটাল একটা রিফর্ম প্যাকেজ ছিল। এই দলীয় ভিত্তিতে নির্বাচন করতে গেলে শুধু ওই দলের একটা মার্কা দিলাম তা না, কিন্তু এটা রাজনৈতিক দলের মধ্যে রিফর্ম আছে, লোকাল গভর্নমেন্ট কাঠামো এবং আইনের মধ্যে রিফর্মের দরকার ছিল। এগুলো কোনোটাই করা হয় নাই। আবার স্থানীয় সরকার নির্বাচনটাকেও করা হয়েছে কি, এখানে তো 12 জন মেম্বার আছে, একজন চেয়ারম্যান, শুধু একজন চেয়ারম্যানের নমিনেশনের প্রশ্নটা আসছে, 12 জনের প্রশ্ন আসছে না কিন্তু। তো সেজন্যই এটা একটা আধা খাসরা টাইপের জিনিস হয়েছে। এবং এই জিনিসের জন্য, এটা করার জন্য যে প্রস্তুতি প্রয়োজন ছিল দলের, এটা প্রস্তুতি প্রয়োজন আছে প্রত্যেকটা দলের। হঠাৎ করে এভাবে জিনিসটা নিয়ে আসলো। নিয়ে আসার পরও যেটা হলো যে প্রথম দফার পরে আমরা আশা করেছিলাম যে প্রথম দফাতে যে অসুবিধাগুলো হচ্ছে এগুলো পার্টির লেভেলে, সরকারের লেভেলে, নির্বাচন কমিশন পর্যায়ে সবাই জিনিসটা পর্যালোচনা করবেন, কিভাবে এটাকে রিফাইন করা যায়, এটা ইতিবাচক দিকে নেওয়া যায়। কিন্তু এটা কেউ করলেন না। তো নির্বাচন কমিশনের যা করণীয় সেটা করেনি। সরকার কি করেছেন, সরকার তো নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশনকে নির্দেশনা দিতে পারে না, কিন্তু নির্বাচন কমিশন সরকারের কাছে সহযোগিতা চাইতে পারে। তারা কিন্তু সরকারের কাছে সেভাবে সহযোগিতা চায়নি। এবং দলগুলোও কিন্তু ইভেন এই যে মনোনয়ন বাণিজ্যের কথা তো বলছেন, এটা হয়তো আওয়ামী লীগের যেহেতু এখন প্রবল একটা ইলেকশনে তারা খুব ভীষণভাবে ডোমিনেট করছে, সেজন্য প্রশ্নটা আসছে। বিএনপির অনেক ক্ষেত্রে নমিনেশন দেওয়ার লোক পাচ্ছে না, ওখানেও কিন্তু শোনা যাচ্ছে যে মনোনয়ন বাণিজ্য হচ্ছে। তার মানে কি, এই রাজনীতির অসুস্থ ধারা যেটা, সেটা কিন্তু সর্বগ্রাসী হয়ে যাচ্ছে। এটাই কিন্তু খুব আশঙ্কার বিষয়। আশঙ্কার বিষয় হচ্ছে এখন এই যে মারামারিগুলো হচ্ছে, হানাহানিগুলো হচ্ছে, লোক মারা যাচ্ছে, এটা বড় কারণ হচ্ছে এটা তৃণমূলকে অস্বীকার করা হচ্ছে। তো যে লোকটা ডিজার্ভ করে, যাকে লোকে চায়, আপনি তাকে বাদ দিয়ে যখন করছেন তখন একটা কমোশন সৃষ্টি হচ্ছে। কোনো জায়গায় হয়তো সে ভয় দিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, কোনো জায়গায় ভয় যাচ্ছে না। এবং গ্রাম অঞ্চলের যে আবহমান গ্রামীণ একটা, তারা তো পাশাপাশি বসবাস করবে, একই বাজারে হাট বাজারে যাবে, একই মসজিদে মন্দিরে তারা প্রার্থনা করতে যাবে। তাহলে তারা তো ওখানে স্থায়ী বাসিন্দা। এটা শহরের মতো না যে আমি একই ফ্ল্যাটে থাকি, পাশের ফ্ল্যাটকে চিনি না, জিনিসটা তা না। এই যে হানাহানিগুলো আমরা শুরু করে দিয়েছি এইভাবে, 7,000-এর লোক মতো যে হানাহানি হয়েছে, যে আহত প্রায় 80 জনের উপরে নিহত, তাহলে এগুলো কিন্তু বংশ পরম্পরায় চলবে। এটা কিন্তু এখানে স্টপ হয়ে যাচ্ছে না। তাহলে আমরা কি শুরু করছি এটা এই যে এমনিতেই ধরেন আমাদের উপরে বহু রকমের এখন বিপদ, জঙ্গি বলেন, জিএমবি বলেন, এগুলো একদিক থেকে আছে, কিন্তু এখন আমরা একটা ভালো জায়গাকে নষ্ট করে দিচ্ছি। তো এখন এই জিনিসগুলো কন্ট্রোল করবে কি? ভালো করার কথা বলে আমরা খারাপ করে ফেলেছি। এইখানে আমি জনাব আবুল আলম শহীদ খান আপনার কাছে একটু জানতে চাই যে এই যে মনোনয়ন বাণিজ্য এতটা প্রকট কখনোই হয় না। এটা প্রত্যেকটা পত্রপত্রিকার রিপোর্টে, প্রত্যেকটা গণমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে। আমাদের দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, মানে এখন যে রাজনীতিতে যে অবস্থা, বিরোধী তৎপরতা নেই বললেই চলে, শুধু সরকারি দলের তৎপরতাই আছে। এই অবস্থাটাও কি দায়ী না এই জন্য? হ্যাঁ, না, এটা অবশ্যই দায়ী। আমি রিফর্মের এক লাইন বলে ওখানে যাচ্ছি। রিফর্মের একটা প্যাকেজ নিয়ে কথাবার্তা হচ্ছিল অনেকদিন ধরে, এবং সেই রিফর্মের অংশ কিন্তু যে তৃণমূল পর্যায়ে দলীয় ভিত্তিতে নির্বাচন হবে। আপনি যদি খেয়াল করেন, আমরা অনেকবার বলেছি যে এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচন বা পৌরসভা, সিটি কর্পোরেশন নির্বাচন বা জেলা পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ নয়, এই নির্বাচনগুলো কিন্তু প্রেসিডেন্সিয়াল পদ্ধতির মতো রয়ে গেছে, যেখানে আপনার একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে দেশ শাসন হচ্ছে। তা আমরা যেটা বলেছিলাম যে পার্লামেন্টারি ডেমোক্রেসি চালু করে তখন 13 জন নির্বাচিত হোক এবং 13 জন ঠিক করবে তাদের চেয়ারম্যান কে হবে। তাহলে কিন্তু এই 13 জন মনোনয়ন বাণিজ্য, মানে 13 × 5,000 ইউনিয়ন, তার মানে এত বড় মনোনয়ন বাণিজ্য করা সম্ভব হতো না। আপনি যেটা বললেন সেটা একটা অন্যতম কারণ মনোনয়ন বাণিজ্য হওয়ার জন্য। কারণ এখন নির্বাচন কমিশনের ব্যর্থতা, অথবা নির্বাচন কমিশন কিছু করতে পারছে না, সেই কারণে হোক, সরকারের সদিচ্ছা সব জায়গায়, অথবা বিরোধী দলের দুর্বলতা, সব মিলিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আমাকে নৌকা মার্কা দেওয়া হলেই আমি জিতবো, আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন, মানে মার্কাটা হচ্ছে আপনার জেতার নিশ্চয়তা, মার্কা কিনতে হবে। তো আমি ইলেকশনে টাকা খরচ করবো কেন?
আমি কষ্ট করে ভোটারদের কাছে যাব কেন? আমি মার্কাটা কিনবো, মার্কার দাম যাই হোক না কেন। এবং এই মার্কা কেনার এই প্রতিযোগিতাটা আসছে, এবং যিনি মার্কা বিক্রি করতেছেন তিনিও এরকম বেচা কেনার মধ্যে আছেন। তারও খেয়াল হচ্ছে যে মার্কাটা এখন হয়ে গেছে শেয়ার মার্কেটের, আমি মানে শেয়ার মার্কেটের শেয়ার মার্কেটের মতো অবস্থা, ব্লু চিপ শেয়ার আর কি। তো উনি ভাবতেছেন এমপি সাহেব যিনি জড়িত আছেন এখানে, দেখা যাচ্ছে অভিযোগ যার বিরুদ্ধে অথবা যাদের বিরুদ্ধে অভিযোগ বা যারা এই মনোনয়ন বাণিজ্য করছেন, তারা দেখছেন বাবা এটা তো একটা ভালো ব্যবসা, মানে বিনা পুঁজিতে এত সুন্দর ব্যবসা যদি আমি করতে পারি অসুবিধা কি। এবং এটা করে যে তারা শুধুমাত্র তাদের দলের ক্ষতি করছেন এমন না, তারা পুরো ব্যবস্থাটাকে ধ্বংস করছেন এবং পুরো গণতান্ত্রিক ব্যবস্থার 12টা বাজিয়ে দিচ্ছেন। এবং আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থার যদি 12টা বেজে যায় তাহলে লাভ কার? সুভাষ বলছে যে এটা একটা গভীর ষড়যন্ত্র। তো নিশ্চয়ই যদি এই গণতান্ত্রিক ব্যবস্থাটা শেষ করে দেওয়া যায়, লাভ যাদের তারা নিশ্চয়ই ষড়যন্ত্র করবে। কিন্তু আপনি গভীর ষড়যন্ত্র বলে আপনি ঘুমাতে থাকবেন, তাহলে তো আপনি ভালোই, তাহলে এই গভীর ষড়যন্ত্রের মধ্যে একদিন আপনিও নিঃশেষ হয়ে যাবেন। এবং আপনি যখন নিঃশেষ হয়ে যাবেন, বা একটি দল, আওয়ামী লীগের মতো একটি দল যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, যাদের নেতৃত্বে আমি বাংলাদেশের পতাকা পেয়েছি, বাংলাদেশের ভূখণ্ড পেয়েছি, বঙ্গবন্ধুর একটি দল, এই দলটা যদি গভীর ষড়যন্ত্রের মধ্যে পড়ে ধ্বংস হয়ে যায়, তাহলে বাংলাদেশের জনগণের কি হবে, বাংলাদেশের কি হবে? এটা তো সুভাষকে বলতে হবে। গভীর ষড়যন্ত্র চিন্তা করে তো আমি বসে থাকতে পারবো না। এবং এই জন্যই আমি ওবায়দুল কাদেরের রেফারেন্সটা দিলাম, যে ওবায়দুল কাদের পার্টির এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রধান কর্ণধার, তাকে নিযুক্ত করা হয়েছে সম্ভবত, এবং তিনি এই বিষয়গুলো দেখছেন। তিনি নিজে স্বীকার করেছেন যে এরকম মনোনয়ন বাণিজ্য হয়েছে। এবং তারপরে পঞ্চম পর্যায়ে কেন এইসব বন্ধ হবে না, কেন এইসব বন্ধ হবে না, এবং কেন আমাদেরকে আবার শুনতে হবে যে জেএমবির কাছে মনোনয়ন বিক্রি হয়ে গেল। আমি একটা কথা আমি বলতে চাচ্ছি, এই যে পুরো প্রক্রিয়াটার মধ্যে ফার্স্ট ক্যাজুয়ালিটি হচ্ছে কিন্তু লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা ধ্বংস হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু পুনঃস্থাপন করা খুব কঠিন হবে। জি, আমি এইটা নিয়ে আপনার কাছে আসবো। সুভাষ সিংহের কাছে যাওয়ার আগে আরেকজন দর্শক আছেন, প্রশ্ন নিয়ে নেই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম রেজাউল আলম। জি, আমি প্রশ্ন, দলীয় মনোনয়ন না পাওয়ার কারণে সেই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, হ্যাঁ, বাদ দেওয়া হচ্ছে। অথচ 71 সালের বিতর্কিত ব্যক্তিকে কিসের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হলো, এবং যে নির্বাচনী বোর্ড বা ব্যক্তি উক্ত বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন প্রদান করলেন বা তার বিরুদ্ধে করলেন, তার বিরুদ্ধে আওয়ামী লীগ হাইকমান্ড শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত কিনা? জি ধন্যবাদ। আপনি কোন এলাকা থেকে বলছেন সেটা আমরা শুনতে পারিনি। যাই হোক, আমরা উনি যেটা বললেন আমরা জানি যে এটা কয়েকবার আমরা আলোচনাও করেছি, যে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কয়েকবারই বলেছেন, উনি বলেছেন 19 তারিখ বলেছেন যে ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত করা হবে। এই কথাটা উনি বললেন যে উচিত কিনা, উচিতের কথাই মন্ত্রী বলেছেন, কিন্তু আমরা কোনো কাজ দেখিনি। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার প্রায় একটা শব্দ ব্যবহার করতেন যে ব্লিডিং অফ দ্য উন্ড, ক্ষতের রক্ত প্রবাহ। আমি ছোট করে বলি, আমার এক বন্ধু, তিনি এখন আমেরিকাতে FDA তার পরিচালক, সে দুঃখ করে একদিন আমাকে বলছে যে তার বাবা আওয়ামী লীগের এই তৃণমূল পর্যায়ের নেতা, 6 বার নির্বাচন করেছেন, 3 বার হেরেছেন, 3 বার জিতেছেন। তাদের পৈতৃক সম্পত্তি অনেক ছিল, সেই সম্পত্তি তার বাবা রাজনীতির কারণে, এবং তার বাবার বাবা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদের কোনো দুঃখ ছিল না, কারণ বাবার এই কাজটা তিনি জনসেবা সমাজসেবক হিসেবে করেছেন। 3 বার যে হেরেছেন, সম্পত্তি বিনষ্ট হয়েছে, জেলখানায় গেছে, এদিকে কোনো পারিবারিক দুঃখ নাই। কিন্তু এইবার তারা দুঃখ পেয়েছে, তারা সেই দুঃখ আর ঠেকাতে পারছে না। এই জন্য আমাকে ফোন করেছে যে আমার বাবারকে বাদ দিয়ে যাকে নমিনেশন দেওয়া হয়েছে, সে 2014 সালে এবং 15 সালে যারা আগুন জ্বালিয়ে দেশ ধ্বংস করতে চেয়েছিল, তাদের যে মূল নেতা ছিল ওই এলাকায়, তাকে 1 মাস আগে আওয়ামী লীগে জয়েন করিয়ে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। এই দুঃখ আমার এই বন্ধু আমেরিকায় বসে ভুলতে পারছে না, এবং তার পরিবার এটা মেনে নিতে পারছে না। মনের ভিতরের যে যন্ত্রণা, এই যে ক্ষতের রক্ত প্রবাহ বলবো এটা। আপনি আবুল আলম শহীদ খান সাহেবকে জিজ্ঞেস করেছিলেন যে বিরোধী দলের তৎপরতা। আমি শুধু স্পষ্ট করে বলি, আমি বুঝে শুনেই বলছি, বিরোধী দলের তৎপরতা দৃশ্যমান নাই,
কিন্তু অপতৎপরতা রয়েছে। না, ডক্টর তোফায়েলও তো বললেন বিরোধী দলের তৎপরতা দেখা যায় না, কিন্তু তারপরে সেখানে বিএনপির মধ্যেও যে দুই একটা মনোনয়ন হয়েছে সেখানেও বাণিজ্যের কথা কিন্তু শোনা যাচ্ছে। বিএনপিও বাইরে নেই, এই যে বাণিজ্যের রাজনীতি, যেখানে তারা নমিনেশন দিতে পারছে না, পেপার জমা দিতে পারছে না, কিন্তু যাকে নমিনেশন দিচ্ছে সেখানেও বাণিজ্যের কথা। আমি যতটুকু জানি ততটুকু একটু জানিয়ে রাখি দর্শকদের। আওয়ামী লীগের সভানেত্রীর যে রাজনৈতিক কার্যালয়, সেই কার্যালয়ে বেশ কয়েকটি বুথ খোলা হয়েছে, যেটা বিভাগীয় খাতে, এবং কোন কোন বিভাগ থেকে যা সমস্ত অভিযোগ আসছে এবং বেশ কিছু অভিযোগের ব্যাপারে তারা ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। আপনারা যে বলি, আপনি বলবেন, আমি বলতে মালোপাড়ায় পরিবর্তন হয়েছে। আমি বলছি যশোরের মালোপাড়ায় যেই ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্বাচনকে 5 জনের কেন্দ্র করে যে পরিমাণ নির্যাতন হয়েছিল, সেই নির্যাতনের পরবর্তীতে ওই যেখানে বাড়ি ঘর সমস্ত ধ্বংস করে দেওয়া হয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বাড়িতে, যেটা টিনের ঘর ছিল কিংবা খড়ের ঘর ছিল, সে জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী সব পাকা বাড়ি করে দিয়েছিলেন এবং সরাসরি রাস্তার ব্যবস্থা করেছিলেন। সবচেয়ে দুঃখজনক ঘটনা, এই ধর্মীয় সংখ্যালঘু পরিবারের, আপনি দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন পত্রিকায় দেখেছেন, তাদের 36টা পরিবার এক রাত্রে কাউকে না জানিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছে। এই যে ডক্টর তোফায়েল যে কথাটা বললেন, যে ক্ষতিটা সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কিন্তু আওয়ামী লীগের। ক্ষতির যদি হিসাব করি আমি, কিন্তু যখন যে অভিযোগটা হয় আমাদের এখনকার এই বাস্তবতায়, এই যে বিপিন চন্দ্র পাল একটা বিখ্যাত কথা বলতেন সবসময়, যে পরাধীন জাতির জীবনে ভাবদাসত্ব একটা ব্যাধি বিশেষ। আমাদের এই স্বাধীন জাতির ভিতরে আমাদের যে এই যে ভাবদাসত্ব, আমরা কিন্তু ব্যাধিতে পরিণত করেছি। আর কিছু হলেই একটা অভিযোগ কিন্তু দাঁড় করায় অর্থের বিবরে, যেই এমপি কিংবা কাকে ইঙ্গিত করা হচ্ছে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এবং সেই আমরা একটা এলাকা বললাম, সারা দেশ হলে তো সবাই অভিযোগ। আমি সেই বলছি যে এইটা এখন কেউ কিছু বঞ্চিত হলেই অভিযোগটা তখন দাঁড় করিয়ে দেয় অর্থের বিনিময়টাই। এই যে ব্যাপারটি, এটাও কিন্তু একটা বিবেচনা নেওয়া দরকার। আর বিবেচনা নেওয়ার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের, কেননা সেখানেই কিন্তু এই ক্ষতটা তৈরি করছে। আর মনে রাখা দরকার, বাংলাদেশকে উলটপালট করে দেওয়ার জন্য আজকে আন্তর্জাতিক চক্রান্ত, জাতীয় চক্রান্তের সঙ্গে মিলেমিশে যে শেখ হাসিনাকে টার্গেট করে যে চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্ত কিন্তু মোকাবেলা কিন্তু সারা জীবন আওয়ামী লীগ করেছে শেখ হাসিনার নেতৃত্বে, এই গ্রামের খেটে খাওয়া আওয়ামী লীগের যারা নেতা কর্মী সমর্থকরা। অতএব এই জায়গাতে যদি কোন রকম আপনার আলগা হয়ে যায় মানে বাঁধনটি, তাহলে কিন্তু তাই তো হচ্ছে। আমি ডক্টর তোফায়েলের কাছে আবার আসছি। আপনি যেটা বলছিলেন যে মূল ক্ষতি হচ্ছে আমাদের মূল কাঠামো, যে ইউনিয়ন পরিষদ তৃণমূলের, এই যে যারা নির্বাচিত হয়ে আসবে মানে কি এসছেই, মানে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মানেই তো নির্বাচিত হয়ে যাওয়া, এবং তাই হয়েছে। এবং যারা আসছে কোনো ক্ষেত্রে রাজাকার, কোনো ক্ষেত্রে জেএমবি, কোনো ক্ষেত্রে এলাকার টাউট বাটপার, তারা পয়সা দিয়ে নমিনেশন, এবং পয়সা দিয়ে যেই পয়সাটা তারা দিয়ে নমিনেশন কিনেছে, নির্বাচিত হয়েছে, তারা তো ইউনিয়ন পরিষদকে তারা ব্যবহার করবে তাদের সেই পয়সাটা উসুল করার একটা মূল কেন্দ্রবিন্দু হিসেবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইউনিয়ন পরিষদটা তো এটা বহুদিনের প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান। এখানে সবসময় দেখা গেছে যে এলাকার সবচেয়ে ভালো মানুষগুলো, সম্মানিত মানুষগুলো, তখন তো ইউনিয়ন পরিষদে ধরেন টাকা পয়সার প্রবাহ বেড়েছে বিগত 25-30 বছরে। তার আগে তো ইউনিয়ন পরিষদে টাকার প্রবাহ এত ছিল না। সরকারি টাকা বলেন, যেভাবে বলেন, ট্যাক্স বলেন, এগুলোর প্রবাহ তত ছিল না। এটা এক ধরনের সামাজিক প্রতিষ্ঠানের মতোই ছিল। এখানে যারা যেতেন তারা, এই যে বললেন সুভাষবাবু, অনেকে নিজের এই জমি জমা বিক্রি করে এই সব কাজ করেছেন, কারণ এটা একটা নেশা, এটা এক ধরনের সমাজ সেবার এক ধরনের নেশা। এবং যারা আর উপরে যেতে চায় না, হ্যাঁ পাগলামিও বটে, কিছু লোক আছে এটা আসলেই এরা উতলা হয়ে পড়েন এবং ওখানে প্রচুর পয়সা খরচ করেন, কিন্তু ওখান থেকে বেশি প্রাপ্তিটা ছিল না, একটা সম্মান ছিল, এটা ছিল। কিন্তু এখন হয়তো টাকা পয়সা আসছে যাচ্ছে, কিন্তু এখন কথা হচ্ছে যে পজিশনটা, এই পজিশনটা, চেয়ারটা একজনকে বসিয়ে দিলেন, ওই চেয়ারটার গুরুত্ব বাড়বে না, মানুষটাও ইম্পর্টেন্ট। সেজন্য এখন এই প্রতিষ্ঠানটার যে একটা ধারাবাহিকতা ছিল, এখন এখানে একটা বিচ্ছেদ আসছে, যে এখানে নেতৃত্বে কারা যাচ্ছেন, তাদের কতটুকু ক্রেডিবিলিটি আছে, তাদের কতটুকু স্টমাক আছে যে এই কাজটা আমি করব, এই জনসেবার জন্য আমি গিয়েছি, এই সেবা আমি করব, এই মনোভাব নিয়ে কি ওখানে যাচ্ছেন? এই মনোভাব নিয়ে তো ওখানে এই জাতীয় কাজ করে যাওয়ার কথা না যারা যাচ্ছেন। তো সেই জন্য আমি দেখতে পাচ্ছি যে অন্তত আমি যেটুকু দেখার চেষ্টা করলাম, কারা নির্বাচিত হয়েছেন, কারা পরাজিত হয়েছেন, একটা হচ্ছে যে স্থায়ী একটা বিরোধ কিন্তু লেগে যাচ্ছে
উইদিন দি পার্টি। দ্বিতীয় হচ্ছে যে মানুষগুলো আসছেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা লোকালি ক্রেডিবল না, লোকাল ক্রেডিবিলিটি তার নাই, কোনো একটা এরকম কাঁধে চড়েই কিন্তু এখানে এসছেন এবং তার কিন্তু ওখানে এটা করার ইচ্ছাও নেই। ওনার পজিশনটা দরকার, এই পজিশনটার বহু রকমের ব্যবহার আছে। নট দ্যাট যে এত টাকা খরচ করছেন, ইউনিয়ন পরিষদের কিন্তু 5 বছরের বাজেটের চেয়েও বেশি টাকা কোনো চেয়ারম্যান খরচ করে ফেলেছেন। তার মানে এই নয় যে উনি ইউনিয়ন পরিষদ থেকে এই টাকা উঠাবেন, কারণ এই পজিশনটা দরকার, এই কাগজটা দরকার, এই সার্টিফিকেটটা দরকার। ওনার আরও বহু কাজ করার আছে। যেমন ধরেন সীমান্ত এলাকায় চোরাকারবারি, আজকাল এই যে মাদক ব্যবসায়ী, এগুলোর মধ্যে এইসব পজিশনটার একটা বড় ধরনের ভ্যালু আছে। এখন এটাকে ব্যবহার করে কিন্তু অন্য কাজ করে, এটাকে ব্যবহার করে টেন্ডারবাজি করে, এটাকে ব্যবহার করে অনেক অন্য রকম কাজ করে। তো সুতরাং আমি বলতে চাচ্ছি যে এই পজিশনটার কিন্তু এখন অপব্যবহার, এত রকমের ডাইমেনশন খুলে যাচ্ছে। তো এটা আসলে লোকাল যেই প্রতিষ্ঠান তার সেবা দেওয়া, তার ম্যানেজমেন্ট করা, এই মনোভাব বোধহয় অনেকের নাই। জি, আমি জনাব আবুল শহীদ খান আপনার কাছে আসার আগে আরেকটা প্রশ্ন, অনেক প্রশ্ন আসছে আমাকে বলা হচ্ছে, কিন্তু শেষ প্রশ্নটা নিয়ে নেই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমার নাম পঙ্কজ কুমার গায়েন। জি, আমি ঢাকা থেকে বলছি। জি বলেন। আমার সুভাষদার কাছে প্রশ্ন হলো যে এই তৃণমূলের যে আওয়ামী লীগের যে প্রতীক, নৌকা প্রতীকটা, যে বঙ্গবন্ধুর যে প্রতীকটা, আজকে এই যে জেএমবি রাজাকার এদের হাতে এই যে তুলে দিতেছে, এই যে নৌকা প্রতীক, জাতির জনকের নৌকা প্রতীক, তো এইটা আমরা কিভাবে আমরা দেখবো এবং দেশটা কোন দিকে যাচ্ছে? জি, এই তৃণমূলকে তো রক্ষা করতে পারবে না আওয়ামী লীগ। জি ধন্যবাদ। ঠিক আছে, আপনার থেকে বলে আপনাকে দিয়ে শেষ করবো, আবুল আলমকে দিয়ে শেষ করবো। জি, খুব আমি এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার যোগ্য ব্যক্তি আমি নই, কিন্তু আমার যে অনুভূতিগুলো আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি, আমি আবার অনুভূতিটা বঙ্গবন্ধুর নৌকা, কথার মধ্যে বঙ্গবন্ধুর নৌকা, এবং এই নৌকাকে টিকিয়ে রাখবার জন্য যারা সারা জীবন ত্যাগ স্বীকার করেছে, লক্ষ লক্ষ কর্মী তারা নির্যাতনের শিকার হয়েছে, জিয়ার সময়, এরশাদের সময়, বেগম খালেদা জিয়ার সময়, এমনকি সরকারের থেকেও 2014-15 সালের নির্বাচনের ক্ষেত্রে যারা নির্যাতনের শিকার হয়েছে, তারা যে বুকে যে ব্যথাটা পেয়েছে। আপনি যে বললেন যে পদক্ষেপ নেওয়া হয়েছে কেন, যে কটা পত্রিকায় যে কোনো স্পেসিফিক অভিযোগ এসেছে, প্রায় প্রতিটাই কিন্তু প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এসেছে এবং তিনি তার পদক্ষেপ নিয়েছেন। যশোরে মালোপাড়ার ঘটনা তিনি সমাধান করেছেন। এবং এই যে ব্যাপারগুলো আমার কাছে খুব আশ্চর্য লাগে যে এই এত কিছু হয়ে যাওয়ার পরেও, এত কিছু এই সব কথা যে সত্যভাবে প্রতিষ্ঠিত হচ্ছে সেটাও হয়তো না। এই যে অভিযোগগুলো যখন আসে, সব অভিযোগ যে সঠিকভাবে হচ্ছে সেটাও হয়তো না। যখন যে পায় না, বঞ্চিত হয় না। আর আরেকটি ব্যাপার ঘটে যায়, আপনি যে ডক্টর তোফায়েল যে কথাটি বলছে, সত্যি সত্যি এই যুক্তফ্রন্টের নির্বাচনের সময় আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতার এসেছিল, তখনই কিন্তু এই তৃণমূলের রাজনীতি এবং নির্বাচন, যিনি আছেন আবু আলম শহীদ খান, তিনি জানেন চৌকিদারি এক থেকে শুরু করে এই যে রাজনৈতিক প্রক্রিয়া, লোকাল গভর্নমেন্ট ইলেকশন, এটা কিন্তু চালু করেছিল এবং সারা জীবন ধরে কিন্তু লড়াই করেছে এই পক্ষের। সেই জায়গায় যদি ক্ষত হয়, আর আরেকটি ব্যাপার এটা খুব বলে রাখা দরকার এবং বলা উচিত, যে এই যে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার ক্ষেত্রেও কিন্তু কিছু দুর্বলতা আছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় 4 জন মেয়র এই সরকারের আমলে নির্বাচন করার পরও তারা কিন্তু পরাজিত হয়েছে। আপনি রাজশাহী শহরেতে এক সময় 1 ঘন্টা বৃষ্টি হলে 3 দিন মানুষ হাঁটতে পারতো না, সেই রাজশাহীর মেয়র কিন্তু এই জনগণ কিন্তু তাদেরকে ভোট দেয়নি। অতএব এখন জনগণ কাকে যে পছন্দ করে, জনগণ এখন যদি এলাকায় যদি একটু প্রাডো গাড়ি নিয়ে না যায়, কেউ বড় একটি দামি গাড়িতে না ওঠে, সুটেড বুটেড হয়ে না নামে, তাকে আবার নেতাও মনে করে না। এই যে প্রেক্ষাপটে তৈরি হয়েছে, এটা কিন্তু জিয়া এরশাদ ফলশ্রুতিতে রাজনৈতিক প্রক্রিয়ায় বেরিয়ে এসেছে। কিন্তু ইউপি নির্বাচন মানে তৃণমূলের নির্বাচনের ক্ষেত্রে মনে হয় এই কথাটা প্রযোজ্য না। আমার মনে হয় যে অফকোর্স যে ওখানে অনেক ধরনের পরিবর্তন ঘটে গেছে, সেটা ঠিক আছে, কিন্তু এই পরিবর্তনগুলো যদি পজিটিভ পরিবর্তন হয় সেগুলোকে আমরা ধারণ করবো, কিন্তু নেগেটিভ পরিবর্তন হলে তো সেগুলো থেকে দূরে আসতে হবে। যে আমরা যদি যাই যে ইউনিয়ন পরিষদে যে টাকা পয়সা আছে, ওই টাকা পয়সা দিয়ে কিন্তু মনোনয়ন বাণিজ্য করার মতো টাকা পয়সা নাই বলেছেন, তাহলে কি হবে? তাহলে আমরা এতদিনের একটা পুরানো, হ্যাঁ শক্তিশালী হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু এত সহিংসতা হয়নি এই গভর্নমেন্টের সময়, শেখ হাসিনার সরকারের সময়। এর আগের নির্বাচনটাই 2011 সালে যে নির্বাচন হয়েছে, সেখানে সহিংসতা ছিল না বললেই চলে। সেখানে নির্বাচন সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে এবং ভালো লোকেরা। কিন্তু আমার সাথে কি আপনি একমত হবেন, লোকাল ক্রেডিবিলিটি যারা আছে
তাদেরকে মানুষ কিন্তু আবার ভোটও দিতে চায় না। না, এটার কারণ ওইটা আরেকটা ইস্যু, ওটা আরেকটা ইস্যু। জি, আমাদের আমাদের শেষ পর্যায়ে আছে। জি। এখন যেটা হবে, যদি আমরা এই প্রতিষ্ঠানটা যে খুব ভালোভাবে গড়ে উঠেছিল এরকম না, আমরা লড়াই করছি যে এই প্রতিষ্ঠানটা যেন আরো ভালোভাবে গড়ে ওঠে, এবং ভালোভাবে গড়ে ওঠার জন্য এই রিফর্ম এবং রিফর্ম প্যাকেজটা যদি বাস্তবায়ন হয় তাহলে হয়তো প্রতিষ্ঠানটাকে রক্ষা করা সম্ভব এবং ভালোভাবে গড়ে উঠবে। এখন যেটা ঘটবে, যেটা উনি একটু ইঙ্গিত দিয়েছেন, আমি ওটা দিয়ে শেষ করতে চাই। এই যে চেয়ারম্যান যারা নির্বাচিত, সে জেএমবি বলেন বা রাজাকার বলেন বা যেই এরকম বাণিজ্য করে নির্বাচিত হবে, সে তো ইউনিয়ন পরিষদ থেকে কোনো টাকা বানাতে পারবে না। তাহলে সে কোত্থেকে টাকা বানাবে? সে চাঁদাবাজি শুরু করবে, সন্ত্রাস শুরু করবে, দখলদারি শুরু করবে, চোরাচালান শুরু করবে, এবং এতে গরিব মানুষের নাবিশ্বাস উঠে যাবে। এবং এই গরিব মানুষরা হলো, সুভাষ যেটা বলেছে, আওয়ামী লীগের প্রধান শক্তি কিন্তু আমাদের দেশের গরিব মানুষরা। তৃণমূল মানে গরিব মানুষ, ওই তৃণমূলের যে ধনীটা আছে সে কিন্তু আওয়ামী লীগের শক্তি না। এই গরিব মানুষরা হলো তাদের শক্তি, এবং তাদের শক্তিকে তারা ধ্বংস করে ফেলছে, এবং ধ্বংস করার পরিণাম হবে ভয়াবহ। সুতরাং আমার অনুরোধ হবে এই বিষয়গুলো চিন্তা করা দরকার, এবং এটার ভয়াবহ গণতন্ত্র যদি না থাকে, তৃণমূল পর্যায়ে যদি সব ধ্বংস হয়ে যায়, গণতান্ত্রিক ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সবার জন্য বিপদ। শুধুমাত্র সরকারের জন্য না, যারা আন্দোলন করছেন তাদের জন্য না, যারা বিপদটা হচ্ছে সবার জন্য, এবং এটা একটা জঙ্গিদের দেশে রূপান্তরিত হবে, এবং ওরাই ক্ষমতাটা দখল করে ফেলবে, এবং তখন আমরা কেউই এই দেশে বসবাস করব না। মৎস্য শিকারের জন্য বহু বসে আছে লোক। জি, মানে আমাদের একেবারে এখানে যেটা আমাদের যারা এটা ভাবেন বা সংস্কারের কথা বলছেন, যে তারা এই বিষয়টি নিয়ে যত মানে আরো সিরিয়াস ভাবে ভাববেন, ততই আমাদের জন্য মঙ্গল হবে। ডক্টর তোফায়েল, আপনাকে আমাদেরকে একটু সময় বাড়ানো হয়েছে, আপনি শেষ 1 মিনিট বলতে পারেন। না, এখন আর বেশি বলার না থাকলে, ওই যে রিফর্মের কথা যেটা বললো, এটা আসার কথা হচ্ছে, ইলেকশনটা একদিকে আছে, ইউনিয়ন পরিষদ থাকলেও লোকাল গভর্নমেন্ট শুধু ইউনিয়ন পরিষদ না, উপজেলা, জেলা আরো অন্য পর্যায়ে আছে। আমাদের 7th 5-year প্ল্যান, 7th 5-year প্ল্যানে লোকাল গভর্নমেন্ট সম্পর্কে বেশ কিছু পজিটিভ রিকমেন্ডেশনস আছে। আমরা আশা করব যে এই সরকারের আমলের মধ্যেই, অন্তত এই 1 বছরের মধ্যে ওই রিকমেন্ডেশনগুলো যদি বাস্তবায়ন হয়, আমরা কিন্তু একটু আশার আলো দেখতে পাবো। জি, আমরা এই আশাতেই থাকলাম। আপনাদের 3 জনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।